যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি ভারতের মুর্শিদাবাদ থেকে ঘটনা পাঠাচ্ছি। আমার নাম সাজ্জাদ হোসেন। আমি ভূত FM এর সময় থেকে আপনার শো শুনছি। এখন ভূত.com ডাউনলোড করে শুনি। আমার নানা বাড়ি যশোরের নড়াইলে। আমি ঘটনাটা ওখানকার একজনের কাছ থেকে কালেক্ট করেছি। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম ফোন। তারপরে তিনি তার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন ঘটনার সমস্ত নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ঘটনাটা একটা বড় ঘটনা এবং ভালো। সেদিন সন্ধ্যায় বাজারে বসে এক পরিচিত বড় ভাইয়ের সাথে কথা বলছিলেন সাজিদ ভাই। ওনার নাম কুদ্দুস। ওই ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহ। কাজের সূত্রে যশোরে থাকেন। কথা বলার এক পর্যায়ে সেই বড় ভাই সাজিদ ভাইকে বলেন, সাজিদ, তুমি তো প্যারানর্মাল বিষয়ক সমস্যা সমাধান করো। সাজিদ ভাই বলেন, আমি সমাধান করি না। আমার মালিক আল্লাহ, ওনার ইচ্ছাতে সব হয়। উনি চাইলে হবে, না চাইলে হবে না। সেই বড় ভাই বলেন, সাজিদ, আমার ছোট ভাই আকবর ও অনেক দিন যাবৎ সমস্যায় ভুগছে। আর গ্রামে আমাদের বাস ভিটাতেও কেউ থাকতে পারছে না। ওই ভিটেতে এখন আকবর একাই থাকে। দিনে 2-3 বার খাবার রেখে আসে বাড়ির লোকেরা। সাজিদ ভাই জিজ্ঞেস করে, তাহলে আপনার পরিবারের সদস্যরা কোথায় থাকেন? সেই বড় ভাই বলেন, আমাদের ভিটে থেকে 10 পা হাঁটলে আমার কাকার ভিটে, ওখানেই সবাই থাকে। আমরা গ্রামে থাকলেও আমাদের পরিবারের ভাই বোনেরা শিক্ষিত। আকবর মূলত কাজ করত মালয়েশিয়ার কুয়ালালামপুরের এক হোটেলে। আকবরের সেদিন ডিউটি ছিল নাইট শিফটে। সেদিন মনটা ভালো ছিল না। দেশ থেকে আকবরের বউ আকবরকে জানিয়েছিল আকবরের মায়ের শরীরটা ভালো নেই। তাই সেদিন আকবর হোটেলের গার্ডেনের দিকে একটা লম্বা চেয়ার, যাতে একসাথে 3-4 জন বসতে পারে এমন একটা চেয়ারে বসে ভাবছিল মায়ের কথা। এমন সময় গার্ডেনের পাশে একটা জায়গা থেকে গার্বেজ থাকে, সেখানে মচমচ শব্দ হয়। আকবর একটু এগিয়ে যায়। মেজাজ খারাপ থাকার কারণে একটা পাথর ছুঁড়ে মারে। তখন একটা ক্ষীণ আর্তনাদের শব্দ পায় আকবর। কিন্তু আকবর কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। পরদিন ডিউটিতে এসে আকবরের শরীর ভালো ছিল না। তাই আকবর পুরো শিফট শেষ না করেই ঘরে ফেরার চিন্তা করে। কিন্তু তখন হোটেলে গাড়ি না থাকায় আকবর ভাবে 15 মিনিটের পথ হেঁটেই চলে যাবে। তাই হাঁটতে শুরু করে। কুয়ালালামপুর শহর তখন প্রায় অর্ধ ঘুমন্ত অবস্থায়। আকবর তাড়াতাড়ি রুমে ফিরবে, এজন্যই অ্যাপার্টমেন্টের পাশের গলি দিয়ে শর্টকাট নেয়। গলিটা আধো আলো ছায়াময়। কিছুটা ব্যবধানে একটা করে স্বল্প আলোয় গলি দিয়ে হাঁটতে থাকে। এমন সময় আকবর ফিল করলো আকবরের সামনে একটা গার্বেজ বক্স। কোনো কিছু ভাইব্রেশন হলে যেমন হয় ঠিক তেমনি ভাবে ওই গার্বেজ বক্সটা ভাইব্রেট করছে। আকবর থমকে দাঁড়ায় আর আস্তে আস্তে বিস্মিত হয়ে বক্সটার কাছে এগিয়ে যেয়ে একটা টান মেরে বক্সের ঢাকনা খুলে ফেলে। আর তখনই আকবর নিচের কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করে। আকবর ঘুরে তাকালে কোনো একটা অদৃশ্য কিছু সজোরে একটা থাপ্পড় মারে। আকবর ওই গার্বেজ বক্স নিয়ে হুড়মুড় করে পড়ে যায়। ঠিক তখনই গার্বেজের মধ্য থেকে 2 হাত, যার কোনোই পর্যন্ত আছে, সেই হাত দুটো আকবরের কোমর চেপে ধরে সজোরে। আকবর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপর হঠাৎ হাত দুটো উধাও। আকবর তখন উঠে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, কোমরে তীব্র যন্ত্রণা অনুভব করে। তখনই আকবর নিজেকে পায় অন্য এক জায়গায়। সেই জায়গাটা ছিল একটা বড় লেক। লেকের জল ছিল কালো। আকবর চারিদিকে তাকায়, কিন্তু সে ওখানে একাই ছিল। এমন সময় আকবর দূর থেকে একটা বয়স্ক মহিলার কান্নার আওয়াজ পায়। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখে 3টি কালো পোশাক পরিহিত অবয়ব একটা বৃদ্ধ মহিলাকে ওই লেকের জলে টেনে নামাচ্ছে। আকবরের সেই বৃদ্ধ মহিলাটার ভয়েস চেনা চেনা লাগে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আকবর বুঝে ফেলে এই ভয়েসটা তার মায়ের। আকবর ছুটতে থাকে তার মাকে বাঁচানোর জন্য। ততক্ষণে ওই কালো অবয়বগুলো আকবরের মাকে জলে নামিয়ে ফেলে। কালো জলের মধ্যে চুবাতে থাকে। আকবর হাঁটু পর্যন্ত জলে নামতেই দেখে সেখানে আর কিছু নেই। ঠিক সেই সময়ে আকবরের সামনে হঠাৎ জলের তলদেশ থেকে ভেসে ওঠে মায়ের মৃতদেহ। আর তার মুখ থেকে টাটকা রক্ত তখন বের হচ্ছিল। সেই রক্তে আকবর দাঁড়িয়ে থাকা জায়গাটা আর আশেপাশের জায়গাটা রক্তাক্ত হয়ে যেতে দেখে। এমন সময় আকবর নিজেকে পায়
সেই নোংরা আবর্জনার স্তূপের মধ্যে পড়ে আছে। আর ভোরে যারা গার্বেজ বক্স কালেক্ট করতে আসে তারা আকবরকে ডাকছে। আকবর উঠে দাঁড়াতে পারছিল না, তার সারা শরীরে তীব্র ব্যথা আর গায়ে ভীষণ জ্বর। আকবর ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এই অবস্থা দেখে গার্বেজ কালেক্টরদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সে ফোন করে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। আর তার আইডেন্টিটি কার্ড দেখে হাসপাতালের কর্তব্যরত কর্মীরা হোটেলে খবর দেয়। আকবরের একটি ঘনিষ্ঠ বন্ধু ছিল যে আকবরের সাথেই ওই হোটেলে কর্মরত ছিল, উনিও বাংলাদেশি ছিলেন। তাই দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আকবরের বন্ধুর নাম কাব্য। আকবর জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে পায়, আর তার পাশে ছিল কাব্য। আকবরের জ্ঞান ফিরলে আকবর কাব্যকে কিছু জিজ্ঞেস করে, সে এখানে কেন? কাব্য আকবরকে বলে, তোমার কি হয়েছিল তুমি কি জানো? তুমি 21 দিন হলো কোমায় ছিলে, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল না। আকবর বলে, বন্ধু আমাকে রুমে নিয়ে চলো, আমি সব বলছি। ডাক্তার আসে, আকবরকে চেক করে দেখে সবকিছু নর্মাল, তাই রিলিজ অর্ডার দিয়ে দেয়। কাব্য আকবরকে নিয়ে কাব্যর রুমে ফেরে। আকবর বলে, বন্ধু আমি যা বলবো তুমি বিশ্বাস করবে, আজকের এই দিনে এই সব কেউ বিশ্বাস করে না। আকবরের সাথে ঘটে যাওয়া ঘটনা জানায় সে কাব্যকে। কাব্য বলে, একটা খুব খারাপ খবর আছে। কাব্য আকবরকে জানায়, যেদিন আকবর হসপিটালে ভর্তি হয়েছিল সেদিন রাতে তার মা মারা যায়। ডাক্তার জানায় নর্মাল হার্ট অ্যাটাক, কিন্তু তার মায়ের শরীর ছিল ভেজা, যা থেকে নর্দমার জলের পচা গন্ধ আসছিল। বাড়ির সদস্যরা এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এই খবর শুনে আকবর কান্নায় ভেঙে পড়ে। আকবর ভাবে কিছু না কিছু যোগসূত্র তো আছেই ওই ঘটনার সাথে মায়ের মৃত্যুর। তাই আকবর ও কাব্য দুইজনে দিন চারেক পর বাইক নিয়ে একটা মসজিদের ইমাম সাহেবের কাছে যান আর ওনাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানান। ইমাম একটা অন্ধকার রুমে আসন বসান এবং কিছু তদবির করেন। বেশ কিছুক্ষণ পর সেই ঘরের মধ্যে একটা সুঘ্রাণ আসে। সেই ঘরে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে। তারা অনুভব করতে পারে ইমাম সাহেব আগেই আকবরকে জানিয়েছিল যে ঘরে জিন আসলে ওনাকে সালাম দিতে হয়। আকবর ইমাম সাহেবের কথা মতো একটা লম্বা সালাম দেন। সেই জিন সালামের উত্তর নেয়। ইমাম সাহেব সেই জিনকে সব ঘটনা বিস্তারিত জানান। জিন বলেন আকবরের উদ্দেশ্য করে, তুমি ঘোল সম্প্রদায়ের এক জিনের খপ্পরে পড়েছ বাবা, এখনই কিছু বলতে পারছি না, খবর নিয়ে জানাবেন। আর আকবরকে সাবধানে থাকতে বলেন। সেই জিন চলে যায়। এরপর ইমাম সাহেব আকবরকে একটা জল পরা দেন আর একটা তাবিজ দেন। বলে দেন, তোমরা রুমে এই পানি ছিটাবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পারলে নফল নামাজটাও আদায় করো। তারা দুইজন রুমে এসে রাতের খাওয়া সেরে ঘুমিয়ে যায়। প্রায় মধ্যরাত তখন হঠাৎ আকবরের ঘুম ভেঙে যায় কাব্যের চিৎকারে। আকবর উঠে কাব্যকে খুঁজতে যাবে, তাই রুমের দরজা খুলে দেখে কাব্য সেই লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। আর কাব্য তাকে ইশারা করে তাকে অনুসরণ করতে বলছে। কাব্যকে ফলো করতে করতে আকবর দেখে একটা জঙ্গলের মধ্যে পৌঁছেছে। এবার আকবর দেখে 3টা কালো পোশাক পরিহিত কালো অবয়ব কিছু রিচুয়াল করছে। হঠাৎ কাব্য পাশে পড়ে থাকা একটা ধারালো ছুরি দিয়ে নিজের গলার কিছু অংশ কেটে ফেলে এবং সে জায়গাটা দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে থাকে। কাব্য সেই রক্ত একটা মরার মাথার খুলির মধ্যে দিয়ে পান করে এবং সে হিন্দি ভাষায় কিছু একটা বলে হাসতে থাকে। তখনই আকবরে যেন তন্দ্রা ভেঙে যায় ঝাঁকুনিতে। আকবর দেখে কাব্য তাকে ঝাঁকুনি দিচ্ছে, আর সেই ছাদের ওপরে কাব্য। কাব্যকে আকবর দেখে ভয়ে হামাগুড়ি দিয়ে পেছনে সরে যায়। তখন কাব্য বলে, বন্ধু আমি কাব্য। কাব্য আকবরকে ধাতস্থ করে। আকবর কাব্যকে বলে কি কি হয়েছে। কাব্য বলে, বন্ধু আমি দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে এসে দেখি তুই ওপরে উঠেছিলি সিঁড়ি দিয়ে। আমি পেছন দিক থেকে ডাকছিলাম, তুই শুনতে পাচ্ছিলি না, তাই আমি রুম থেকে 1 গ্লাস জল নিয়ে ছাদে উঠে দেখি তুই এখানে পড়ে আছিস, পেছন দিকে সরছিস। আমি গ্লাসের জল তোর মুখে ছিটিয়ে দেই, তারপর এই অবস্থা। কিরে বন্ধু, তাবিজ কোথায়? আকবর বলে, আমি অজু করে তাবিজ বাঁধতে ভুলে গিয়েছিলাম। আকবর অজু করে হাতে তাবিজ বেঁধে ফেলে। ঠিক তখনই একটা তাচ্ছিল্য ভরা হাসি শুনতে পায়। সেদিন দুইজন একসাথে ঘুমিয়ে যায়। 3-4 দিন সবকিছু ঠিক ছিল। সেই ইমাম সাহেব কাব্যকে ফোন করে বলে জরুরি দরকার, এখন দেখা করতে। কাব্য আকবর রুমেই ছিল। আকবর ও কাব্য তড়িঘড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মসজিদে যেতে কাব্য রুম থেকে ঘন্টাখানেক সময় লাগে। সময় তখন সন্ধ্যা 7:15। তখন তারা দুজন রওনা দেয়। যেতে গেলে হাইওয়ে দিয়ে যেতে হবে একটা জঙ্গলের মধ্য দিয়ে। প্রায় 5-7 কিলোমিটার জঙ্গলটা। জঙ্গলের রাস্তায় ঢোকার
তারপরেই বাইকটা কেমন যেন ভারী হয়ে যায়, গাড়ির স্পিড উঠছে না। এমন সময় তারা দুজনেই দেখে 29 সেপ্টেম্বর 2007, পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হলো। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ, চেয়ে আছে চিতার ওপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে এই নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির ওপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনি দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার 2জন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3জন, আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং এক মেয়ে। যদিও আমার নানা তার 2 পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও 2 পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার 2টি বাড়ি 2জন স্ত্রী নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ 2 পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে 2 পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে 2 পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন।
কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না। এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় ৩-৪ কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারি ভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে, আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা, সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরো কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস।
নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস। আমাকে 1989 বা 90 সালের একদিন আমার ফুপু তার চাচাতো বোনের বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। যেহেতু গ্রাম অঞ্চল, রাত 12টা অনেক রাত। তখন উনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। তিনি একা, তাঁর সাথে কেউ ছিল না। তো বিয়ে বাড়ি থেকে আমার দাদুর বাসায় আসতে সময় লাগত 10 থেকে 15 মিনিটের মতো। আর বিয়ে বাড়ি থেকে আসতে 2টা পুকুর, একটা বড় বাঁশ বাগান, এগুলো পার হতে হতো। আর ওই পুকুরগুলোতেই আগের অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। আর যেহেতু আমার ফুপু একা, তিনি প্রথম পুকুরটা পার হয়ে দ্বিতীয় পুকুরটার সামনে আসেন যখন, তখন উনি দেখেন পুকুরের ঘাটে কে যেন এত রাতে একজন মহিলা টাইপের কেউ একজন গোসল করছেন। তো তিনি মনে করেন যে পাড়া প্রতিবেশীর কেউ হবে, কিন্তু আসলে ওইটা কোনো মানুষ ছিল না। তো তিনি প্রথমে বুঝতে পারেননি। তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করছিলেন যে, আপনি এত রাতে ঘাটে গোসল করছেন কেন? আপনি এত রাত্রে ঘাটে গোসল করছেন কেন? তো আমার ফুপু প্রথমবার কোনো উত্তর পায় না। এভাবে তিনি আরো 2বার ডাক দেন, কোনো সাড়া নেই। তারপর তিনি ওই মহিলার একটু সামনে গিয়ে ডাক দিতে চান, কারণ আমার ফুপু একটি সাহসী ছিলেন। তাই আরো সাহস করে তিনি সামনে এগিয়ে যান। আর আমার ফুপু যতই সামনে যাওয়ার চেষ্টা করেন, ততই ওই অশরীরী মহিলা পানিতে নামতে থাকে। আর যখন আমার ফুপু ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নেমে যায়, তখনই ঠিক দেখতে পায় ওই মহিলাটির গায়ে একটা সাদা শাড়ি পরা। আর যখন আমার ফুপু বুঝে যায় যে ওনার সাথে খারাপ কিছু হতে চলেছে, তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকেন। তখন ওই অশরীরী মহিলা আমার ফুপুকে টান দিয়ে পানিতে ফেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার ফুপু জোরে জোরে চেঁচাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর অনেক রাত হয়ে যাওয়ায় আমার দাদু ফুপুকে খুঁজতে আসে। ঠিক তখনই তিনি ওই পুকুরের পাশে যান এবং গিয়ে খেয়াল করে দেখেন যে পুকুরের পানিতে কে যেন হাবুডুবু খাচ্ছে। তখন আমার দাদু সামনে গিয়ে দেখেন যে আমার ফুপু, তিনি আর কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে আমার ফুপুকে আধমরা অবস্থায় পানি থেকে ওপরে তুলে আনেন। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজকে ডাকা হয়। কবিরাজ বলল যে আমার ফুপুকে খারাপ জিন বা পেতনি জাতীয় কিছু একটা ভর করেছে। তখন আমার ফুপুকে বলতে ওই জিনটিকে কবিরাজ জিজ্ঞেস করে যে